আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা। অংশ নেন আরও কয়েকটি বৈঠক ও আলোচনায়। এদিকে আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবে যুবদের জন্য বিশ্ব কর্মসূচি, ভবিষ্যতের জন্য চুক্তি, জাতিসংঘের যুবনীতি ২০৩০ এবং যুবশক্তি ও নিরাপত্তা এজেন্ডাকে সমর্থন করে। বাংলাদেশ দৃঢ়ভাবে যুবদের জন্য বিশ্ব কর্মসূচি, ভবিষ্যতের জন্য চুক্তি, জাতিসংঘের যুবনীতি ২০৩০ এবং যুব শান্তি ও নিরাপত্তা এজেন্ডাকে সমর্থন করে। আমরা একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি। এর ফলে যুবরা চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে। আমরা স্বাধীন সংস্কার কমিশনগুলোতে যুব অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং একটি জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করেছি। এদিন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত নৈশভোজে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা অংশ নেন। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরের ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। সরকার বা ভোজ্য তেল বিপণনকারীদের সংগঠনের ঘোষণার আগে খুচরা বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। রাজধানী বাজারে সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম লিটার প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা, আর বোতলজাত তেলে লিটার প্রতি বেড়েছে ২ থেকে ৪ টাকা। গেল সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগের কেজি ৬০ থেকে ১৮০ টাকা। অন্যদিকে মাছ, মাংস, ব্রয়লার মুরগি ও ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বেশ কয়েক মাস ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। বাজারের সার্বিক মূল্য পরিস্থিতিতে অসন্তুষ্ট স্বল্প আয়ের মানুষ। ৫ টাকা করে বাসে আমরা পাম তেল আগে ১৬৫ ছিল, এখন ১৭০ করে বিক্রি করতেছি, আর সয়াবিন ১৮৫ ছিল, ১৯০ টাকা বিক্রি করতেছি। না, এটা তো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এটা ভোক্তাদের জন্য যথেষ্ট পেড়াদায়ক আর কি, আমাদের সামর্থ্যের বাইরে, আমরা পারতেছি না ভাই। আর কি অবস্থা, গাজর হইলো ১০০ টাকা, বেগুন হইলো ৮০ টাকা, আর ওটা হইলো ১৬০ টাকা কেজি। দর্শক, রংপুরে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব কেমন পড়েছে বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মিতু, আমি এখন রয়েছি রংপুর সিটি বাজারে। আমরা দেখেছি যে গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে কিন্তু অন্তপক্ষে সবজির দাম বেড়ে গিয়েছে, পাশাপাশি মাছের দাম বাড়লো। আমরা দেখেছি যে মুরগি এবং গরুর মাংসের দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আজকে বাজারের অবস্থা, কিন্তু আজকে সর্বোচ্চ রংপুরে আমরা দেখেছি যে কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি, পাশাপাশি বিভিন্ন সবজির দামও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা দেখেছি যে আজকে আলু বিক্রি হচ্ছে রংপুরে ২০ থেকে ২৫ টাকা কেজিতে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে। পাশাপাশি যদি এখানে মরিচ বলি, মরিচ ১৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। এছাড়া আমরা দেখেছি যে এখানে যে আসলে আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা, রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা। এছাড়া বিভিন্ন যে সবজিগুলো রয়েছে, সবজি আসলে দেখেছি ৭০ থেকে ৮০ টাকার মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে এখানকার বাজারে। এর পাশাপাশি এখানকার যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে আসলে গ্রীষ্মকালীন এই সময়ে কিন্তু সবজি উৎপাদন শেষ হয়ে গিয়েছে, নতুন শীতের আগাম সবজি বাজারে আসছে, যার ফলে কিন্তু সবজির দাম অনেক বেড়ে গিয়েছে। এর ফলে আমরা দেখেছি যে আসলে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা বলছেন যে আসলে বাজার কঠোর মনিটরিং ভাবে হচ্ছে
না, যার ফলে আসলে একটা সিন্ডিকেট আবার সক্রিয় হয়েছে। তার কারণে তারা কিন্তু আবার বাজারে যার মতো করে দাম নির্ধারণ করছেন এবং নিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে বাজার অস্থিতিশীল হওয়ার কারণে ক্রেতারা কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে এবং তারা বলছেন যে আসলে বাজার নিয়ন্ত্রণে সরকারকে এখন উদ্যোগী হতে হবে, তা না হলে হয়তো সামনের দিনে আরো ভয়াবহ দিন হতে পারে। সব মিলিয়ে যে রংপুরের বাজার পরিস্থিতি আমরা দেখেছি ইতিমধ্যে কিছু অংশে চালের দাম বেড়েছে এবং মাংসের দাম কিন্তু আমরা দেখেছি স্বাভাবিক রয়েছে, তবে মাছের দাম কিছুটা বেড়েছে। তো রংপুরের যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা এখন পর্যন্ত অস্বাভাবিক রয়েছে। মিতু, আপাতত এই ছিল আমার কাছে রংপুরের বাজার সর্বশেষ খবর। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে দেশ জুড়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও তীব্র হচ্ছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 188 জনে। এ মাসে মৃত্যু হয়েছে 66 জনের, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ। এছাড়াও নতুন করে 632 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 44,473 জনে। চিকিৎসকরা বলছেন এখন ডেঙ্গুর পিক টাইম চলছে, তাই জ্বর হলেই ঘরে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হবার পরামর্শ নিতে হবে। আজকের দিনে আমার হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু, সুতরাং আমরা এখন ডেঙ্গুর পিক আওয়ারে আসছি এবং আগামী বেশ কিছুদিন গরম পড়বে, সুতরাং এটা ডেঙ্গুর জন্য উপযুক্ত আবহাওয়া। সো রোগী বাড়তে থাকবে, সুতরাং জ্বর হলে আপনাকে মনে করতে হবে আপনি ডেঙ্গু আক্রান্ত মনে করে আপনি সাথে সাথে প্রথম দিনেই হাসপাতালে চলে আসেন। মাত্র একদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। চারদিকে চলছে শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি। সাজসজ্জা ও শেষ তুলির আঁচড়ে মা দুর্গাকে রাঙিয়ে তুলতে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। আগামী 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী এই উৎসবের। দর্শক, এই মুহূর্তে রাজারবাগ বড়দেশ্বরী কালী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, পূজার প্রস্তুতি কতটুকু শেষ হয়েছে আর আয়োজকদের প্রত্যাশা কি? মিতু, আগামী রোববার থেকে কিন্তু ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব এবং আপনি জানেন যে আসলে মহালয়া লগ্ন থেকে কিন্তু দেবীপক্ষের সূচনা হয়েছিল এবং সেই আগমনী বার্তার পর থেকে কিন্তু সারা দেশে একটা উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। এবং আমি যে রাজধানীর বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছি এবং সেখানে দেখতে পেয়েছি যে আসলে আমেজটাই একেবারে শেষ মুহূর্তে যে আমেজ সেটা একেবারে বিরাজ করছে। এবং আমি যে মন্দিরটাতে আছি সেখানেও কিন্তু আমরা দেখেছি একেবারে মায়ের যে প্রতিমার যে তৈরি সব একেবারে সম্পন্ন হয়েছে, রং তুলির যে শেষ আঁচড় সেটা কিন্তু পড়েছে এবং সেই সাথে এখানকার যারা রয়েছেন তারাও কিন্তু খুবই যে মাকে বরণ করার জন্য এবং সেই ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে বোধনের মধ্যে দিয়ে মাকে পূজার উদযাপন করার জন্য যে প্রস্তুতি নেওয়ার যে বিষয়টি সেটি একেবারে সম্পন্ন হয়েছে। এবং এখানে যারা রয়েছেন কর্তৃপক্ষ তারাও বলছেন যে আসলে এবারে শারদীয় দুর্গোৎসবটি তারা যা শান্তি এবং সবার মধ্যে যাতে আনন্দ উচ্ছ্বাসটা তারা ছড়িয়ে দিতে পারে সেইভাবে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। এবং আমরা দেখেছি আজকের যে পূজা মণ্ডপগুলো প্রদর্শন করা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে মায়ের যে প্রতিমার সম্পূর্ণ একেবারে শেষ পর্যায়ে এবং রং তুলি যে শেষ আঁচড় সেটিও কিন্তু সম্পন্ন হয়েছে। এবং সেই সাথে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যারা প্রতিমা শিল্পী রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিগত প্রায় 2 থেকে 3 মাস কিন্তু এক একটা প্রতিমা তৈরি করতে তাদের সময় দিতে হয়েছে এবং সেই সময়ে প্রায় শেষ পর্যায়ে এসেছে। এবং আজকের যে সাজসজ্জার মধ্যে দিয়ে প্রায় সম্পূর্ণ বাকি যে টুকটাক কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করার জন্য তারা একেবারে তোড়জোড় রয়েছে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানাতে চাই যে এখানকার যে কমিটি রয়েছেন অর্থাৎ পূজা কমিটি রয়েছেন তারাও কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সবকিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা প্রশাসন হতে শুরু করে সর্বস্তরের মানুষের সাথে কিন্তু তারা যোগাযোগ রাখছেন এবং যাতে সবাই এই পূজায় আনন্দ করতে পারে এবং উৎসবটাকে তারা আনন্দময় করতে পারে সেই জন্য সবকিছু প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে একেবারে বলা যায়। অর্থাৎ আগামী রবিবার ষষ্ঠী পূজার বোধনের মধ্যে দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গোৎসবটা শুরু হবে এবং শুধুমাত্র রাজধানী না সারা দেশ জুড়ে
এইটা কিন্তু চলবে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু রাজধানীর যে পূজা মণ্ডপগুলো রয়েছেন সেখানে সবকিছু প্রস্তুতি প্রায় একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং সেই সাথে বলে দিতে চাই যে আসলে রবিবার থেকে জাঁকজমকপূর্ণ একটা পূজা উদযাপিত হবে এমনটা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রশাসনের পক্ষ হতে শুরু করে যারা পূজা কমিটির দায়িত্ব আছে সবাই কিন্তু এটাই বলেছেন। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হলেও বাস্তবায়নের আগে কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা। এর আগে গেল রাতে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। হানিফে টিকিট করছিলাম গতকালকে, তো আজকে বলল যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ, মানে বাসটা বন্ধ আর কি। তো আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। টিকিট কাটা ছিল, সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য একটা তো বিভ্রান্তি। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, বাস চলাচল বন্ধের কর্মসূচি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? টানা 14 ঘন্টা ধরে মালিক পক্ষের ডাকা বাস ধর্মঘটে ঢাকার সাথে যে রাজশাহীর বাস চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। যদিও দুই একটি বাস চলাচল করছে, তবে বেশিরভাগই কাউন্টার কিন্তু আমরা বন্ধ দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু শ্রমিকরা সেই বাস কাউন্টারগুলির সামনে কিন্তু দাঁড়িয়েছে। কারণ গতকাল থেকেই হঠাৎ করে আসলে বাস মালিকরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে শ্রমিকদের যে প্রাপ্ত যে মজুরি বাড়িয়ে দেওয়ার কথা ছিল সেটি না বাড়িয়ে দিয়ে হুট করে বাস বন্ধ করেছেন এবং সেক্ষেত্রে যাত্রীরা যেমন বিপাকে পড়েছে, তারা সাধারণ শ্রমিকরা আসলে বিপদে পড়েছে। কারণ তারা দিন মজুর বলতে গেলে, কারণ দিন আনে দিন খায়। এবং আমরা এখানে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাকি আছেন, তার সাথে কথা বলবো। একটু জানাবেন যে এই আপনাদের কর্মসূচিটি, যেহেতু বাস মালিক যারা রয়েছেন তারা আপাতত বাস বন্ধ রেখেছে, আপনাদের প্রতিক্রিয়াটি একটু জানাবেন। আসলে আমরা ওদের যেটা নিয়ম কানুন দাবি আমরা সবাই মেনে নিয়েছি। ওরা বলেছে যে ঠিক আছে, একতার যে সিস্টেম যে নিয়ম আপনারা কি রাজি, আমরা মালিকের স্বার্থের জন্য আমরা মেনে নিয়েছি। কিন্তু উনিরা বললো যে 25 তারিখ থেকে আপনারা একতার যে বেতনটা পাবেন, আমরা তাও মেনে নিয়ে 23 তারিখ থেকে গাড়ি চালাচ্ছি। আমরা 25 তারিখ থেকে গাড়ি চালাচ্ছি, সন্ধ্যা রাতের বেলায় এসে আমরা যে বেতন দেন, মালিকরা হঠাৎ করে বেতন না দিয়ে কেন যে রাত 10-11টার সময় মালিকরা গাড়ি বন্ধ করে দিল আমরা কেউ জানি না। আমরা কর্মে এসেছি, দেখছি মালিকরা গাড়ি চালাচ্ছে না। তা আসলে মালিকরা আমাদের সাধারণ শ্রমিকদেরকে নিয়ে যে কেন যে খেলছে, কেন আমাদেরকে নিয়ে খেলা করছে আমরা এটা বুঝি না। আমরা সাধারণ শ্রমিক, আমরা চাই যে সুস্থ সুন্দরভাবে গাড়ি চলুক। মালিকের চাওয়া পাওয়া, মালিকের স্বাস্থ্যের জন্য আমরা মেনে নিয়েছি। একতার যে নিয়ম কানুন আমরা তাও রাজি হয়েছি। 25 তারিখ থেকে বেতন দেওয়ার কথা, 25 তারিখ থেকে আমরা গাড়ি চালাচ্ছি। সন্ধ্যের সময় এসে বলছে আর বেতন দিব না, আমরা গাড়ি চালাবো না। এখন এই যে শারকীয় পূজা, একটা দুর্গা পূজা, এই সাধারণ মানুষকে হয়রানি করা বা সাধারণ যাত্রীকে হয়রানি করা, কেন যে আমরা এটা বুঝি না। মালিকরা মুষ্টিমের 2-3টা মালিক গাড়ি বন্ধ করে দিল, আর আমাদেরকেও শ্রমিকদেরকে নিয়ে ছিনিমিনি খেলছো। আসলে কেন আমরা শ্রমিকদেরকে নিয়ে ছিনিমিনি খেলছি? শুনছিলেন যে আসলে শ্রমিকরা কিন্তু আসলে ক্ষোভের কথা বলছিলেন। আপনি জানেন যে এরই মধ্যে দুর্গাপূজার ছুটি কিন্তু শুরু হচ্ছে, পাশাপাশি সাপ্তাহিক ছুটি। ফলে কিন্তু বিশেষ করে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু গন্তব্যস্থলে যেতে পারছেন না। বিশেষ করে ট্রেনে কিন্তু চাপ পড়ছে এবং বাড়তি ভাড়া দিয়ে খণ্ড খণ্ডভাবে কিন্তু তারা বিভিন্ন যানবাহনে করে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এই ছিল আমার। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালক ও 2 যাত্রী নিহত হয়েছেন। সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জের আজমেরিগঞ্জের চালক সজল ঘোষ ও একই জেলার বানিয়াচংয়ের বাসিন্দা আখিরানী চৌধুরী ও তার মেয়ে প্রথমা চৌধুরী। ঘটনার পর ট্রাক চালককে আটক করেছে স্থানীয় লোকজন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়ক্লস হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী। জাতিসংঘে বৃহস্পতিবার বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক উচ্চ পর্যায়ে নৈশভোজে শ্রম আইন, শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে শ্রম খাত সংস্কার অব্যাহত রাখার প্রতি ঐক্যমত্য প্রকাশ করেন বক্তারা। বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষে ডাক্তার তাসনিম জারা প্রতিনিধিত্ব করেন।
পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। এই খাতের বিকাশ ও টেকসই উন্নয়নে যে কোনো ভবিষ্যৎ সরকারকে অগ্রাধিকার দিতে হবে। শ্রম খাতে সংস্কার এবং ILOর প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগও প্রশংসনীয়। আমাদের দলের অনেক সদস্যই সরাসরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে এই খাতকে আরো প্রতিযোগিতামূলক করতে আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন রয়েছে। আমরা নির্বাচিত হলে এই সংস্কারকে আরো এগিয়ে নেব। রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন আমি মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আহতদের চিকিৎসায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও অনিরাপদ কাজের পরিবেশের চরম পরিণতি আমরা নিজের চোখে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।